মতিঝিল শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক ৩৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, হেফাজত ইসলামকে রাজনৈতিকভাবে নির্মূল করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছিল আওয়ামী লীগ। আর জানাচ্ছেন মুশফিকুর রহমান। ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে রাতভর হত্যাযজ্ঞ চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সোমবার এই হত্যাকাণ্ডের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এতে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, শামসুল হক টুকু, দীপু মনি, আব্দুর রাজ্জাক, বিজিবির ডিজি, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, আইজিপি শহীদুল হক, ডিবি প্রধান হারুন সহ ৪১ জনকে। আরও আসামি করা হয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৩২ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ২। বিভিন্ন বাহিনী প্রধানদেরকে নেওয়া হয়েছে, তাদের দুইটা কারণে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটি ছিল, অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি যেমন ছিল, তাদের আবার কিন্তু ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও ছিল। তারা অনেকেই কিন্তু সশরীরে অংশগ্রহণ করেছে। ইচ্ছা হলে আরও হয়তো অনেককে আনা যেত, কিন্তু আমরা যে ৪১ জনকে এনেছি, আমরা দেখেছি যে তাদের সম্পৃক্ততা এমনভাবে যে তাদের কাউকেই এখান থেকে আর স্পেয়ার করার কোনো সুযোগ নেই। মামলার তদন্তের শুরু থেকেই কারান্তরীণ আছেন সেই সময়ের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা নজরুল। তদন্তে হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মোল্লা নজরুলের নাম। এই হত্যাযজ্ঞে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। টার্গেট অনুযায়ী হেফাজতকে যেখানে পাওয়া যাবে ওখানে হত্যা করবে, এইটাই ছিল সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড। এটা জেনোসাইড, কারণ একত্রে এতগুলো মানুষকে আপনি নির্বিচারে সিভিলিয়ান পপুলেশনের উপরে আপনি অ্যাটাক করতেছেন, লেথাল উইপন ইউজ করতেছেন, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতেছেন। এখানে তিনটা অভিযোগ মেইনলি, একটা হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশন, অ্যাটাক এগেইনস্ট সিভিলিয়ান পপুলেশন, আরেকটা হচ্ছে জেনোসাইড। আগামী ১৬ই আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। তীব্র গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। বাসাবাড়িতে জ্বলছে না রান্নার চুলা, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। ভুক্তভোগীদের আশা, সরকারের আন্তরিকতায় দ্রুত সংকটের সমাধান হবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। ভোর কিংবা রাত, চুলার সামনে অপেক্ষা, তবুও গ্যাসের দেখা নেই। কোথাও একেবারেই গ্যাস নেই, আবার কোথাও চাপ এতটাই কম যে রান্নার জন্য করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। বাধ্য হয়ে বাইরের খাবারের উপর নির্ভর করছেন অনেকেই। শুধু বাসাবাড়ি নয়, প্রভাব পড়েছে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ট্রিপ কমে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চালকরা। বসতে বসতে সারাক্ষণ এখান থেকে বসতে বসে ক্লান্ত হয়ে যেতেছি। এখন তার গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস কখন দিবে তাও কোনো তার নিশ্চয়তা নাই, কখন দিবে সেটাও বলে না। গ্যাস যখন আসবে তখন দিবে। তো এইভাবে আমরা যদি থাকি তাহলে আমরা তো আসলে পেটের তো ভাত যাবে না। তেলের দামটা বাড়াইলো, তখন তেলের সংকটটা নাই। কোথায় গেল উদা হয়ে গেল, মানে মনে হয় যে এটা তেলেস্পাতি কারবার হয়ে গেল। এখন নেক্সটে এখন যখন দেখলাম এই গ্যাসের যে অবস্থা, হ্যাঁ বাসা বাড়িতে একই কন্ডিশন, রান্না নাই, রুটি কলা খাইয়ে দিয়েছি গতকালকা আমার বাসায়। আমাদের জ্বালানি মন্ত্রী ২-৩ দিন আগে বলছিল, বুধবারে মনে হয় বলছিল যে গ্যাস ২-৩ দিনের ভিতরে ঠিক হয়ে যেতেছে। আমাদের এলএনজি টার্মিনাল মহেশখালীতে যান্ত্রিক সমস্যা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ২ দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। ঠিক ৩-৪ দিন পরে কইতেছে এটা কবে ঠিক হইব, তারা মানে সঠিক সময়টা বলতে পারে না। সংসারে তো বাজার প্রতিদিন লাগেই, তাছাড়া আরো কত কিছু লাগে না, কিছুই করতে পারতেছে না। এই 10টা দিন ধরে কোনো কামাই নাই, রোজগার নাই, গ্যাস পাম্পে ঘরবাড়ি বানায় লইছি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই সংকট। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও। প্রতিদিন দেশে মোট গ্যাসের চাহিদার ৩৫ থেকে ৪০% আসে এলএনজি থেকে। এদিকে রাজধানীর বিজয়নগরে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতির সংবাদ সম্মেলনে জানানো হয়, সিএনজি স্টেশনের কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাইয়ের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্তে সরকারকে সহযোগিতার হাত প্রসারিত করে
আমরা আগামী 30 জুলাই 2026 তারিখের সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কমতে শুরু করবে। পরের সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশে প্রতিদিন 160 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। আমদানি কমে যাওয়া এবং সমুদ্রে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে এমনটা হচ্ছে। জনদুর্ভোগের কারণে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেল সংকটের পর গ্যাস সংকট আবারও দুর্ভোগে ফেলেছে দেশের মানুষকে। বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস মিলছে না, সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, চাকা ঘুরছে না অনেক কলকারখানার, যার নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক জীবনযাত্রায়। সরকার বলছে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এতদিন সর্বোচ্চ 270 ঘনফুট সরবরাহ করে আসছিল জ্বালানি বিভাগ। কিন্তু মহেশখালীর গভীর সমুদ্রে অবস্থিত একটি এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে অন্তত 50 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে প্রতিদিনের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 160 কোটি ঘনফুট, যে কারণে সংকট তীব্র হয়েছে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী। দেশীয় উৎপাদন ঠিক আছে, কিন্তু আমদানিকৃত এলএনজি আমরা দুটো বেসরকারি এফএসআরইউ তার মাধ্যমে আমরা রিগ্যাসিফাই করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিয়ে থাকি। তার মধ্যে একটি আমরা ইনিশিয়ালি যেটা জেনেছি বয়লার বিস্ফোরণ হয়েছে। বয়লার বিস্ফোরণ থেকে অ্যাসোসিয়েটেড আরও কিছু জিনিস হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলশ্রুতিতে ওই এফএসআরইউ থেকে আমরা তরলীকৃত গ্যাস দেখা এলএনজিকে আমরা গ্যাসিফাই করতে পারছি না, গ্যাসে রূপান্তর করে আমরা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে পারছি না। যে বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যারা গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন তারা চ্যালেঞ্জ অনুভব করছেন। ইন্ডাস্ট্রিজগুলো তাদের প্রোডাকশন তাদেরকে কম্প্রোমাইজ হয়েছে। সিএনজি স্টেশনগুলো আপনার গণপরিবহনের ক্ষেত্রে একটাই হয়েছে। এই কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি জনগণের কাছে। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সংকট কাটাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করবার চেষ্টা চলছে। আমাদের টেকনিক্যাল পিপল তাদের টেকনিক্যাল পিপলের সাথে কাজ করছে। এখানে কিছু স্পেয়ার পার্টস বিদেশ থেকে আনবার প্রশ্ন আছে এবং সেটা আমদানি করে সেটা খালাস করবার প্রয়োজন আছে। আমরা একেবারে পুরোটাই তাদেরকে বলেছি, টোটাল দায়িত্ব সরকার নেবে। আমরা মনে করছি যে আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এটাই এখন পর্যন্ত প্ল্যানিং আছে। তিনি জানান, ভোলা থেকে উৎপন্ন গ্যাস 1 বছরের মধ্যে জাতীয় গ্রিডে যোগ করা হবে, তখন সরবরাহ আরও বাড়বে। দেশীয় উৎপাদন বাড়াবার বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, কিশোর তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাদের প্রতিভা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে গত 2 মে সিলেটে অভিযাত্রা শুরু হয় নতুন কুড়ি স্পোর্টসের। প্রথমবারের মতো আয়োজিত নতুন কুড়ি স্পোর্টসের এবারের প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট এই 8টি ইভেন্টে অংশ নেয় 12 থেকে 14 বছরের প্রায় 1,70,000 কিশোর কিশোরী। প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল উপভোগ করেন প্রধানমন্ত্রী। এক পেশে ফাইনালে রাজশাহী বিভাগকে 4 গোলে বিধ্বস্ত করে রংপুরের মেয়েরা। এরপর বালক বালিকা বিভাগের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, স্পোর্টসকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মই দেশ গড়ার কারিগর, তাই প্রতিভা বিকাশে তাদের অনুপ্রাণিত করতে গণমাধ্যম সহ সবার প্রতি আহ্বান জানান তিনি। আমাদের এই ভবিষ্যৎকে আপনারা তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ, আমরা অনেক সমস্যায় আছে বাংলাদেশে।
আমরা সেটি অস্বীকার করছি না, কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারবো। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্যে থেকেই এই দেশে বের হবে যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কিশোর তরুণদের দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশে সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আমরা আছে, তোমরা যে পড়ালেখা করতে চাইবে সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটি পুনরায় চালুর অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এদিকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে মগবাজার আদ্দিন হাসপাতালকে। পোস্ট অপারেটিভ সহ সব ওয়ার্ডে নিশ্চিত করা হয়েছে ভেন্টিলেশন। আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের সংস্কার কাজ করা হয়েছে। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 1.5 মাস বন্ধ থাকার পর অবশেষে লাইসেন্স ফিরে পেল মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটিকে শর্ত সাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাত্র 220 টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, নামে মাত্র ভাড়ার পাশাপাশি বিনামূল্যে বেড ও খাবার এবং ঢাকা মহানগরে মাত্র 380 টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিয়ে এরই মধ্যে স্বল্প আয়ের রোগীদের আস্থা অর্জন করে নিয়েছে আদ্দিন হাসপাতাল। ঢাকায় 3টি, যশোরে 4টি, খুলনা ও কুষ্টি 1টি করে মোট 9টি হাসপাতাল একযুগে সেবা দিয়ে যাচ্ছে। আদ্দিন ফাউন্ডেশনের 5টি মেডিকেল কলেজ ও 4টি নার্সিং ইনস্টিটিউটে পড়ালেখা করছেন দেশি বিদেশি শিক্ষার্থীরা। গত মাসে মগবাজার আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় সরকারি নির্দেশনায় বন্ধ হয়ে যায় হাসপাতালের কার্যক্রম। এরপর সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালে সংস্কার করে কর্তৃপক্ষ। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য জানালার ব্যবস্থা করেছে তারা। আধুনিকায়ন করা হয়েছে অন্যান্য ওয়ার্ডও। আদ্দিন ফাউন্ডেশনের 9টি হাসপাতাল ও 4টি নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নতুন ডিজাইনে সাজানো হয়েছে হাসপাতালটিকে। যে ওয়ার্ডটায় 6টি নবজাতকের মৃত্যু হয়েছিল, সেই ওয়ার্ডটায় বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে এবং ওয়ার্ডটাকে ভেঙে রেনোভেশন করে বেশ বড় ওয়ার্ড করা, জানালা দেওয়া, ভেন্টিলেশনের ব্যবস্থা করা, এপক্সি কোটিং যেটা আমরা বলি অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দেওয়া হয়েছে যাতে করে ইনফেকশন না হয়। এই ধরনের খুব সুন্দর একটা ওয়ার্ড হয়েছে। এই মেডিসিন বিশেষজ্ঞ জানান, নিম্ন আয়ের মানুষদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে তাদের পথ চলা শুরু হলেও এখন মধ্যবিত্তরা ভিড় করছেন আদ্দিন হাসপাতালে। ডায়ালাইসিস সেবা যেটা আমরা দিয়ে থাকি, এটা বলতে গেলে পুরোটাই সাবসিডি দিয়ে চালাতে হয়। সেখানে গরিব রোগীদেরকে আমরা মাত্র 250 টাকা এবং 400 টাকা দিয়ে ডায়ালাইসিস সেবা আমরা দিয়ে থাকি। অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলোর চেয়ে আমাদের এখানে প্যাথোলজি বলেন, ল্যাব ইনভেস্টিগেশনস অথবা আলট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান, যেখানে ডায়াগনস্টিক যে টেস্টগুলো আছে, এই জায়গায় কিন্তু আমরা অন্যান্য জায়গার চেয়ে অনেক কম খরচে আমরা সেবাটা দিয়ে থাকি। মহাপরিচালক আরও জানান, অকারণে প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় নিরুৎসাহিত করার পাশাপাশি স্বল্প খরচে প্রয়োজনীয় টেস্টে বিশ্বমানের রিপোর্ট নিশ্চিত করছেন তারা।